তুমি কুন্দ নন্দিনীর কথা জিজ্ঞাসা করিয়াছিলে, তাহাকে পাওয়া গিয়াছে জানো? তাহা ছাড়া আরো একখানা খোঁজ খবর আছে, কুন্দের সঙ্গে আমার স্বামীর বিবাহ হইবে। এই বিবাহে আমি ঘটক। বিধবা বিবাহ তো শাস্ত্রে আছে, তবে দোষ কি? যদি পৃথিবীর সকলে আমাকে ত্যাগ করে তথাপি আমি বিবাহ করিবই, নচেত আমি উন্মাদগ্রস্ত হইব, তাহার বড় বাকিও নাই। যথাসময়ে মন্ত্রীবর শ্রীশচন্দ্র আপিস হইতে আসিয়া ধরাচূড়া ছাড়িলেন। কমলমণি তাহাকে জল খাওয়াইল। শেষে সতীশবাবুকে লইয়া রাগ করিয়া বসিয়া রহিল। তখন মান ভাঙাইতে লাগিল মন্ত্রীবর। এইরূপে কমলমণির মান ভঞ্জন হইলে তিনি মানের কারণের পরিচয় দিয়া সূর্যমুখীর পত্র পড়িতে দিলেন এবং বলিলেন, ইহার অর্থ করিয়া দাও দেখি, তাহা না হইলে আজকে মন্ত্রীবরের মাহিনা কাটিব। মন্ত্রীবর তখন বলিলেন, বরং আগাম মাহিনা দাও। কমলমণি তখন শ্রীশচন্দ্রের মুখের কাছে মুখ আনিলেন। শ্রীশচন্দ্র মাহিনা আদায় করিলেন। তখন পত্র পড়িয়া বলিলেন, এটা তামাশা? কোনটা তামাশা গো? তোমার কথাটা না পত্রখানা? পত্রখানা? তা আজই মন্ত্রী মশাইকে ডিসচার্জ করিব। ঘটে বুদ্ধিটুকুও নাই, মেয়ে মানুষে কি এমন তামাশা মুখে আনিতে পারে? শ্রীশচন্দ্র কমলের গাল টিপিয়া দিলেন। কমলমণি তখন বলিলেন, আচ্ছা বেশ, মিথ্যা বলি তো কমলমণির সতীনের মাথা খাই? তাহলে তো কেবল উপবাস করিতে হইবে। ভালো, কারু মাথা নাই খেলাম, এখন বিধাতা বুঝি সূর্যমুখীর মাথা খাই? দাদা বুঝি জোর করে বিয়ে করিতেছেন? শ্রীশচন্দ্র তখন বলিলেন, তা আমিও তো কিছু বুঝিতে পারিতেছি না। নগেন্দ্রকে পত্র লিখিব, কি বলো? কমলমণি তাহাতে সম্মত হইলেন। শ্রীশচন্দ্র ব্যঙ্গ করিয়া পত্র লিখিলেন। নগেন্দ্র তার উত্তরে যাহা লিখিলেন তাহা হল, ভাই, আমাকে ঘৃণা করিও না, অথবা সেই ভিক্ষাতেই বা কাজ কি? ঘৃণাস্পদকে অবশ্য ঘৃণা করিবে। আমি এই বিবাহ করিব। যদি পৃথিবীর সকলে আমাকে ত্যাগ করে তথাপি আমি বিবাহ করিবই, নচেত আমি উন্মাদগ্রস্ত হইব, তাহার বড় বাকিও নাই। কাজে এই কথা বলার পর আর বোধ হয় কিছু বলিবার আবশ্যক করে না। তোমারও বোধ হয় ইহার পর আমাকে নিবৃত্ত করিবার জন্য কোনো কথা বলিবে না। যদি বলো তবে আমিও তর্ক করিতে প্রস্তুত আছি। যদি কেহ বলে যে বিধবা বিবাহ হিন্দু ধর্ম বিরুদ্ধ, তাহা কি বিদ্যাসাগর মহাশয় প্রবন্ধ পড়িতে দিই? বিধবা বিবাহ শাস্ত্রসম্মত, ইহাকে অশাস্ত্র বলিবে কে? আর যদি কেহ বলে শাস্ত্রসম্মত হইলেও ইহা সমাজসম্মত নহে, আমি এই বিবাহ করলে আমাকে সমাজচ্যুত হইতে হইবে, তাহলে কার সাধ্য আছে আমাকে সমাজচ্যুত করে? তুমি বোধহয় এর সকল আপত্তি করিবে না। তুমি বলিবে দুই বিবাহ নীতি বিরুদ্ধ কাজ। ভাই, কিসে জানিলে ইহা নীতি বিরুদ্ধ কাজ? তুমি এ কথা ইংরেজের কাছে শিখিয়াছ, নচেত ভারতবর্ষে কথা ছিল না? নহিলে তুমি কি হেতুতে এক পুরুষের দুই বিবাহ নীতি বিরুদ্ধ বলিবে? তুমি হয়তো এখন বলিবে, যদি এক পুরুষের দুই স্ত্রী হইতে পারে তবে এক স্ত্রীর দুই স্বামী না হয় কেন? উত্তর করিব যে এক স্ত্রীর দুই স্বামী হইলে অনেক অনিষ্ট ঘটিবার সম্ভাবনা, এক পুরুষের দুই বিবাহে তাহার সম্ভাবনা নাই। তোমাকে তার কারণ আরো ভাঙ্গিয়া বলিবার ক্ষমতা আমার নাই। তাছাড়া সূর্যমুখীও এই বিবাহে দুঃখিতা নহে। সেই তো বিবাহের জন্য উত্থাপন করিয়াছিল আমার কাছে, আমাকে প্রবৃত্ত করিয়াছে। সেও এই ব্যাপারে উদ্বেগী। তবে আর কাহার আপত্তি? তবে কোন কারণে আমার এই বিবাহ নিন্দনীয়? কমলমণি এই পত্র পড়িয়া বলিলেন, কোন কারণে নিন্দনীয় তাহা জগদীশ্বরী জানেন,
কিন্তু এ কি ভ্রম, পুরুষে বোঝে কিছুই বোঝে না। যা হোক, মন্ত্রীবর আপনি সজ্জা করুন, আমাদিগের গোবিন্দপুরে যাইতে হইবে। তা তুমি কি সেখানে যাইয়া বিবাহ বন্ধ করিতে পারিবে কমলমণি? তা না পারি, দাদার সম্মুখে মরিব। হুম, তা তো পারিবে না, তবে নতুন ভাইঝের নাক কাটিয়া আনিতে পারিবে। চলো, সে উদ্দেশ্যেই যাই। তখন উভয়ই গোবিন্দপুরে যাত্রার জন্য উদ্যোগ করিতেছিলেন। পরদিন প্রাতে তাহারা নৌকারোহণে গোবিন্দপুর যাত্রা করিলেন। যথাকালে উপস্থিত হইলেন। বাড়িতে প্রবেশ করিবার পূর্বেই দাসীদিগের এবং পল্লীস্থ স্ত্রীলোকদিগের সহিত সাক্ষাৎ হইল। অনেকেই কমলমণিকে নৌকা হইতে লইতে আসিল। বিবাহ হইয়া গিয়াছে কিনা জানিবার জন্য তাহারও স্বামীর নিতান্ত ব্যগ্রতা জন্মিয়াছিল, কিন্তু দুইজনের মধ্যে কেউই এ কথা কাহকেও জিজ্ঞাসা করিলেন না। এ লজ্জার কথা কি প্রকারে অপর লোককে মুখ ফুটিয়া জিজ্ঞাসা করিবেন? অতি ব্যস্ত কমলমণি অন্তঃপুরে প্রবেশ করিলেন। এবার যে সতীশ পশ্চাতে পড়িয়া রহিল তাহা ভুলিয়া গেলেন। বাড়ির ভিতরে প্রবেশ করিয়াই স্পষ্ট স্বরে দাসীদিগকে জিজ্ঞাসা করিলেন যে, হ্যালা, সূর্যমুখী কোথায়? কমলমণির মনে প্রগাঢ় ভয়। পাছে কেহ বলিয়া ফেলেছে বিবাহ হইয়া গিয়াছে, পাছে কেহ বলিয়া ফেলে সূর্যমুখী মরিয়াছে। দাসীরা বলিয়া দিল সূর্যমুখী শয়ন গৃহে আছেন। কমলমণি ছুটিয়া শয়ন গৃহে গেলেন। প্রবেশ করিয়াই প্রথমে কাহকেও দেখিতে পাইলেন না। মুহূর্তকাল ইতস্তত নিরীক্ষণ করিয়া দেখিলেন ঘরের কোণে শেষে একজন স্ত্রীলোক বসিয়া আছে। বুঝিলেন সেই সূর্যমুখী। পরে সূর্যমুখী তাহার পদধ্বনি পাইয়া উঠিয়া কাছে আসিলেন। সূর্যমুখীকে দেখিয়া কমলমণি বিবাহ হয়েছে কিনা জিজ্ঞাসা করিতে পারিলেন না। সূর্যমুখীর এ কি হাল হইয়াছে? কাঁধের হার উঠিয়া পড়িয়া আছে। সূর্যমুখী দেহতরু ধনুকের মতো ভাঙিয়া পড়িয়াছে। সূর্যমুখীর প্রফুল্ল পদ্মপলাশ চক্ষু কটরে পড়িয়াছে। সূর্যমুখীর পদ্ম মুখ দীর্ঘাকৃত হইয়াছে। কমলমণি বুঝিলেন যে বিবাহ হইয়া গিয়াছে। জিজ্ঞাসা করিলেন, কবে হল? সূর্যমুখী মৃদু স্বরে জানালেন, কাল। তখন দুইজনে মিলে বসিয়া নীরবে কাঁদিতে লাগিলেন। কেহ কিচ্ছু বলিলেন না। সূর্যমুখী কমলের কোলে মাথা লুকাইয়া কাঁদিতে লাগিলেন। কমলমণির চোখের জল তাহার বক্ষের ও কেশের ওপর পড়িতে লাগিল। তখন নগেন্দ্র বৈঠকখানায় বসিয়া কি ভাবিতেছিলেন, কুন্দ নন্দিনী, কুন্দ আমার স্ত্রী, কুন্দ সেই কুন্দ। প্রদোষকালে সূর্যমুখী কমলমণির কাছে নগেন্দ্র ও কুন্দ নন্দিনীর বিবাহ বৃত্তান্তের আমূল পরিচয় দিলেন। শুনিয়া কমলমণি বিস্মিত হইয়া বলিলেন, এই বিবাহ তোমার যত্নেই হইয়াছে, কেন তুমি আপনার মৃত্যুর উদ্যোগ আপনি করিলে? সূর্যমুখী তখন হাসিয়া বলিলেন, আমি আর কি, একবার তোমার ভাইকে দেখিয়া আইসো, সেই মুখ ভরা আহ্লাদ দেখিয়া আইসো, তখন জানিবে তিনি আজকে কত সুখী। তাহার এত সুখ আমি চোখে দেখিলাম, তবে কি আমার এ জীবন সার্থক হইল না? কোন সুখের আশায় তাকে অসুখী রাখিব? যাহার এক দণ্ডের অসুখ দেখিলে মরিতে ইচ্ছা করে, দেখিলাম দিবারাত্রি তাহার মর্মান্তিক অসুখ। তিনি সকল সুখ বিসর্জন দিয়া দেশত্যাগী হবে বলেই উদ্যোগ করিতেছিলেন। তবে বলো, আমার সুখ তখন কি কিছু আর রহিল? বলিলাম, প্রভু, তোমার সুখই আমার সুখ, তুমি কুন্দকে বিবাহ করো, আমি সুখী হইব। তাই বিবাহ করিয়াছেন। কমলমণি তখন বলিল, আর
সুখী হইয়াছ? ওহ, আবার আমার কথা কেন জিজ্ঞাসা করো বলো দেখি? আমি কে? যদি কখনো স্বামীর পায়ে কাকর ফুটিয়াছে দেখিয়াছি, তখনই মনে হইয়াছে যে আমি ওইখানে বুক পাতিয়া দিই। স্বামী আমার বুকের ওপর পা রাখিয়া চাইতেছেন। সূর্যমুখী ক্ষণকাল নীরবে রহিলেন। তাহার চক্ষের জলে বসন ভিজিয়া গেল। তারপর সূর্যমুখী জিজ্ঞাসা করিলেন কমলমণিকে, কমল, কোন দেশে মেয়ে হলে মেরে ফেলে বলো দেখি? কমল মনের ভাব বুঝিয়া বলিলেন, মেয়ে হলেই কি হয়? যার যেমন কপাল তার তেমনই ঘটে। তা আমার কপালের চেয়ে কার কপাল ভালো বলো দেখি? কে এমন ভাগ্যবতী? কে এমন স্বামী পেয়েছে? রূপ, ঐশ্বর্য, সম্পদ, সে সকলও তুচ্ছ কথা। এত গুণ কার স্বামীর আছে বলো দেখি? আমার কপাল, জোর কপাল। তবে কেন এমন হইল? কমলমণি তখন বলিলেন, এও এক কপাল গো কপাল। তুমি স্বামীর আজিকার আহ্লাদপূর্ণ মুখ দেখিয়া সুখী হইয়াছ, কিন্তু বলো তো, তোমার মন কি পড়ে নাই? এ কথা সত্য নয়? সূর্যমুখী কহিলেন, হ্যাঁ সত্য, আমি তার সুখে সুখী, কিন্তু আমায় যে তিনি পায়ে ঠেলিলেন, আমায় পায়ে ঠেলিয়াছেন বলিয়াই তো তাহার এত আহ্লাদ। সূর্যমুখী আর বলিতে পারিলেন না। তাহার চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। কিন্তু সূর্যমুখীর অসমাপ্ত কথার মর্ম কমলমণি সম্পূর্ণ বুঝিয়াছেন। বলিলেন, কেন তোমার এত অনুতাপ? করিও না এত অনুতাপ। সূর্যমুখী কহিলেন, অনুতাপ করি না গো, ভালোই করিয়াছি, ইহাতে আমার কোনো সংশয় নাই। কিন্তু মরণে তো যন্ত্রণা আছেই। আমার মরণই ভালো বলিয়া আপনার হাতে আপনি মরিলাম, কিন্তু তাই বলিয়া মরণের সময় কি তোমার কাছে কাঁদিব না? সূর্যমুখী কাঁদিলেন। কমল তাহার মাথা আপন হৃদয়ে আনিয়া হাত দিয়া ধরিয়া রাখিলেন। অন্তরে অন্তরে কথা হইতেছিল। তখন কমলমণি বুঝিলেন যে সূর্যমুখী কত দুঃখী। আবার সূর্যমুখীও বুঝিলেন যে কমলমণি অন্তরে অন্তরে তাহার দুঃখ বুঝিতেছেন। উভয়ই রদন সম্বরণ করিয়া চক্ষু মুছিলেন। সূর্যমুখী তখন আপনার কথা ত্যাগ করিলেন, অন্যান্য কথা পারিলেন। সতীশচন্দ্রকে আনিয়া আদর করিতে লাগিলেন, তাহার সঙ্গে নানান কথোপকথন করিলেন। এবং উভয়কে বিদায় দেওয়ার কালে সূর্যমুখীর চোখে জল ভরিয়া উঠিল। রোদন করিতে করিতে তিনি সতীশকে আশীর্বাদ করিলেন, বাবা, আশীর্বাদ করি যেন তোমার মামার মতো অক্ষয় গুণে গুণবান হও। ইহার বড় আশীর্বাদ আমি আর জানি না। এই কথা শুনিয়া কমলমণির কেমন যেন সন্দেহ হইল। তখন তিনি সূর্যমুখীকে বলিলেন, বউ, তোমার মনে কি হইতেছে বলো দেখি? কিছু লুকাইতেছ? সূর্যমুখী তখন কিছু বলিলেন না, শুধু বলিলেন, তাহার কাছে লুকাইবার কোনো কথাই নাই। কমল তখন স্বচ্ছন্দ চিত্তে শয়ন মন্দিরে গেলেন। কিন্তু সূর্যমুখীর একটি লুকাইবার কথা ছিল বটে, তাহা কমল প্রাতে জানিতে পারিলেন। প্রাতে সূর্যমুখীর সন্ধানে তাহার শয্যাগৃহে গিয়া দেখিলেন সূর্যমুখী কোথাও নাই, কিন্তু তাহার শয্যার ওপরে একখানি পত্র পড়িয়া আছে। পত্র দেখিয়াই কমলমণির মাথা ঘুরিয়া গেল। পত্রখানি আর পড়িতে হইল না, না পড়িয়াই সকল বুঝিলেন যে সূর্যমুখী পলায়ন করিয়াছেন। পত্র খুলিয়া আর পড়িতে ইচ্ছা হইল না। কমলমণি কপালে করাঘাত করিয়া শয্যায় বসিয়া পড়িলেন। বলিলেন, আমি পাগল, নচেৎ কাল ঘরে যাইবার সময়ে বুঝিলাম না কেন? সতীশ নিকটেই দাঁড়াইয়াছিল। মার কপালে করাঘাত ও রোদন দেখিয়া সেও কাঁদিতে লাগিল। এখানে শেষ করলাম আজকের এই পর্বটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন,
শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।